যুদ্ধের ময়দানে সামনাসামনি দাঁড়িয়ে লড়াইয়ের দিন কি এবার শেষ হতে চলেছে? হাইপারসোনিক মিসাইল আর ড্রোনের আধুনিক যুগে আর্টিলারি বা তোপখানার গুরুত্ব ফুরিয়ে আসছে। প্রাক্তন সিডিএস জেনারেল অনিল চৌহানের বক্তব্যে উঠে এসেছে আধুনিক যুদ্ধের এক সম্পূর্ণ বদলে যাওয়া চিত্র। তার মতে অপারেশন সিঁদুর ভারতের জন্য ছিল একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যেখানে শত্রুর সঙ্গে সরাসরি ফিজিক্যাল কন্ট্যাক্ট ছাড়াই দূরপাল্লার অস্ত্র, ড্রোন ও নির্ভুল আঘাতের মাধ্যমে যুদ্ধের ফল নির্ধারণ করা সম্ভব হয়েছে। আর এই কারণেই ভারতীয় সেনার আর্টিলারি এখন শুধু কামান বা গোলার মধ্যে সীমাবদ্ধ নেই। অ্যাটাকস, K9 বজ্র, ধনুষ, পিনাক থেকে শুরু করে অটোমেটিক লেইন এবং রামজেট অ্যাসিস্টেড আর্টিলারি সেল একসঙ্গে বদলে যাচ্ছে ভারতের পুরো ফায়ার পাওয়ারের ধারণা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন হঠাৎ এত বড় পরিবর্তন? রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক সংঘাতগুলো থেকে ভারত ঠিক কী শিক্ষা নিয়েছে? আর 30 থেকে 40 কিলোমিটারের কামান কিভাবে আরও অনেক দূরে আঘাত হানার সক্ষমতা অর্জন করছে ধীরে ধীরে? চলুন আজকের এই ভিডিওতে যুদ্ধের সমীকরণটা একবার বুঝে নেওয়া যাক। নমস্কার, আমি কুন্তল আর আপনারা দেখছেন টক টিপ বাংলা। ক্রমশ ভারতের যুদ্ধনীতি যেভাবে পরিবর্তন হচ্ছে এবং যুদ্ধ লড়ার অস্ত্রশস্ত্র যেভাবে বদলাচ্ছে, সে বিষয়ে প্রাক্তন সিডিএস জেনারেল অনিল চৌহান একটা ইভেন্টে কিছু কথা বলেছেন, যা ভারতের প্রতিরক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আর্টিলারি নিয়ে কিছু কথা বলেছেন এবং জানিয়েছেন যে আজকের দিনেও আর্টিলারি কতটা প্রয়োজনীয় যে কোনো দেশের জন্য, এবং ভারত কিভাবে তোপখানাকে উন্নত করার মাধ্যমে একটা ফায়ার পাওয়ার সুপার পাওয়ার হয়ে ওঠার দিকে এগোচ্ছে। আর প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে এর প্রাসঙ্গিকতা আরও অনেকটা পরিমাণ বেড়ে গেছে। তবে এখন অনেকেই মনে করেন, না, এখন আর হয়তো আর্টিলারির দরকার নেই, এখন তো শুধুই ড্রোন। কিন্তু ড্রোনও আর্টিলারির একটা অংশ, এটা কিন্তু ভুললে চলবে না। যে কোনো অবজেক্ট বা বস্তু যা দূরে গিয়ে আঘাত করে, সেনাবাহিনীর বিচারে সেটাই মূলত আর্টিলারি সিস্টেম। আচ্ছা, তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শিক্ষা নিয়েই কি মূলত ভারতের আর্টিলারি নিয়ে এতটা তৎপরতা বেড়ে গেছে? দেখুন, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। যেমন, ভারতীয় সেনাবাহিনী প্রতিটি যুদ্ধ গভীরভাবে পর্যবেক্ষণ করে, আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা আমেরিকা ও ইরানের সম্প্রতি সংঘাত থেকে ভারত যা শিক্ষা পেয়েছে, সেই শিক্ষা থেকে ভারতের আক্রমণাত্মক প্ল্যাটফর্মগুলোকেও আরও নিখুঁত, আরও বেশি মারাত্মক ও ধ্বংসাত্মক করার জন্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সেগুলো কি কি? আসুন একে একে সেগুলো একবার জেনে নেওয়া যাক। প্রাক্তন সিডিএস জেনারেল অনিল চৌহান বলেছেন, অপারেশন সিঁদুর ছিল ভারতের প্রথম নন কন্ট্যাক্ট সংঘাত। ভারতে এই প্রথম এমন হামলা হলো যেখানে যুদ্ধ হলো কিন্তু কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট ছিল না। সেনা সদস্যরা সামনাসামনি না এসেও রক্তক্ষয়ী সংঘাত করেছিল। অর্থাৎ একটা দেশের দূরপাল্লার আঘাত আনার ক্ষমতা বৃদ্ধি করা, কত দূরে আপনি আঘাত আনতে পারছেন প্রথমত সেটা, আর দ্বিতীয়ত যখন সেই গোলা, ড্রোন বা ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত করবে তা কতটা মারাত্মক ধ্বংসলীলা চালাতে পারছে। শত্রু কি তার প্রতিহত করার উপায় জানে? আর শত্রু যখন পাল্টা আক্রমণ করবে, আপনি কি তা আটকাতে পারবেন? এখনকার যুদ্ধের মূল ভিত্তি এইগুলোই। রেজিমেন্ট অফ আর্টিলারি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল যে ভারতীয় সেনার আর্টিলারিকে আমরা কিভাবে আরও উন্নত করতে পারি, কিভাবে একে আরও বেশি মারাত্মক করা যায়, আর কিভাবে এমন এক সক্ষমতা তৈরি করা যায় যার কোনো জবাব শত্রুর কাছে থাকবে না। এক্ষেত্রে ভারতের যুদ্ধবিমান অ্যাটাকস সম্পূর্ণ স্বদেশী, ভারতের তৈরি এবং ডিআরডিও ডিজাইন করা। অনেকে এটি তৈরি করেছে। এরপর আছে K9 বজ্র, তা দক্ষিণ কোরিয়ার K9 থান্ডারের ওপর ভিত্তি করে তৈরি। যেমন অ্যাটাকসে চাকা রয়েছে, এর পেছনে গাড়ি টেনে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু K9 বজ্র হলো ট্যাঙ্কের মতো ফ্রেমের ওপর বসানো একটা তোপ। তবে এটি কিন্তু ট্যাঙ্কের মূল কামান নয়, এটি একটি আর্টিলারি গান যাকে ট্রাক বা ট্যাঙ্কের মতো প্ল্যাটফর্মে বসানো হয়েছে। এটি মরুভূমি বা যে কোনো কঠিন ভূখণ্ডে নিজে থেকেই চলতে পারে। এরপর রয়েছে 155 মিলিমিটারের স্ট্যান্ডার্ডাইজেশন, আর এখানেই রয়েছে ধনুষ, যা বোফোর্স কামানের আপগ্রেডেড সংস্করণ। ভারতের বিখ্যাত 155 মিলিমিটার আর্টিলারির কথা মনে করলে আমাদের কার্গিল যুদ্ধের কথা মনে পড়ে, যেখানে
বোফোর্স দুর্দান্ত পারফরমেন্স করেছিল। আজও বোফোর্স কিন্তু একটা অত্যন্ত প্রাসঙ্গিক এবং দুর্দান্ত কামান। দেখুন, সাধারণ আর্টিলারি ফায়ার করে 30 থেকে 40 কিমি দূরের লক্ষ্যবস্তুতে। কার্গিল যুদ্ধে বোফোর্স দিয়ে সোজা ফায়ারিংও করা হয়েছিল। আর্টিলারিকে সেখানে রাইফেলের মতো ব্যবহার করে পাকিস্তানি পজিশনগুলোতে সরাসরি আঘাত আনা হয়েছিল। কিন্তু এখনকার দিনে বোফোর্স একটু পুরনো প্রযুক্তি, তাই ভারত এতে নতুন করে আধুনিকীকরণ করার চেষ্টা করছে। এরপর রয়েছে পিনাক, যার নামের অর্থ ভগবান শিবের ধনুকের নাম। এটি একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, যার টিউবগুলো থেকে একের পর এক রকেট ফায়ার হয়। ভারতের তৈরি পিনাকের রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত। পিনাক এত বেশি মারাত্মক যে যখন এর পুরো ব্যাটারি একসাথে ফায়ার করে তখন প্রায় 1 কিমি বাই 1 কিমি এলাকা পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। এখন এর রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার পর্যন্ত বাড়ানোর কাজ চলছে। এখানে মোবাইল গান সিস্টেম বা ট্র্যাক ভিত্তিক কামানের সুবিধা হলো গতিশীলতা। কারণ আপনি যখন এক জায়গায় দাঁড়িয়ে ফায়ার করবেন, শত্রুর সাথে সাথে হিসেব করে ফেলে যে ফায়ারটি ঠিক কোথা থেকে এসেছে। তাই কম্পিউটার তা গণনা করে কাউন্টার বোম্বার্ডমেন্ট বা পাল্টা আক্রমণ চালায় এবং 4 থেকে 5টি বা 10টি গোলা ছুঁড়েই আপনাকে সাথে সাথে সেই জায়গা থেকে 500 মিটার বা 1 কিলোমিটার দূরে সরে যেতে হবে। এতে শত্রু আপনাকে কখনো ট্র্যাক করতে পারবে না, আর আপনি ক্রমাগত ফায়ার চালিয়ে যেতে পারবেন। আর 155 মিলিমিটার স্ট্যান্ডার্ডাইজেশন মানে হলো সেনার আর্টিলারিতে আগে 130 মিলিমিটার, 120 মিলিমিটার বা নানান ক্যালিবারের কামান ও মার্টার ছিল। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সময় যাওয়ার সাথে সাথে এই পুরো আর্টিলারিকে শুধু 155 মিলিমিটার ক্যালিবারে রূপান্তর করা হবে, যা আন্তর্জাতিক ন্যাটো স্ট্যান্ডার্ডের সাথেও সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে এই 155 মিলিমিটার ক্যালিবারের গল্পটা একটু বোঝা দরকার। ভারতীয় সেনা যদি এতে হাজার হাজার কোটি টাকা খরচ করে, তবে তার পেছনে যুক্তিটা কি? এটাই হলো ফিল্ড আর্টিলারি রেশনালাইজেশনের প্ল্যান। আর আর্টিলারিকে আধুনিক করতে হবে, কারণ আমাদের দরকার আরও দূরপাল্লার, আরও ধ্বংসাত্মক এবং প্রতিহত অযোগ্য ব্যবস্থা। রাশিয়া ইউক্রেন যুদ্ধেরই উদাহরণ একটা ধরে নেওয়া যাক। রাশিয়া সাধারণত আর্টিলারিগুলো 30 থেকে 40 কিমি রেঞ্জে প্রচুর ফায়ার করে ইউক্রেনের ব্যাপক ক্ষতি করেছিল। তখন ইউক্রেন দেখলো যে এভাবে যদি চলতে থাকে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। তাই ইউক্রেন প্রচুর দূরপাল্লার ড্রোন তৈরি করা শুরু করলো। 50, 100 এবং 150 কিমি রেঞ্জের ড্রোন দিয়ে তারা রাশিয়ার সেই কামানগুলোর ওপর আঘাত আনতে শুরু করলো। এতে রাশিয়ার আর্টিলারি ও সৈন্যরা ধ্বংস হতে শুরু করে। রাশিয়ার আর্টিলারি রেঞ্জ ছিল 40 কিমি, আর ড্রোনের আক্রমণের কারণে রাশিয়া তাদের তোপগুলোকে আরও পিছনে কিন্তু সরিয়ে নিতে বাধ্য হয়। তোপ এত পেছনে চলে যায় যে 40 কিমি রেঞ্জের কারণে তারা আর ইউক্রেনীয় পজিশনে আঘাত হানতে পারছিল না। অর্থাৎ ড্রোনের ব্যবহারে আর্টিলারিকে ব্যাকফুটে ঠেলে দেওয়া সম্ভব হয়েছিল এক্ষেত্রে। আর এই কারণেই ভারত এখন অটোমেটিক লেইন বা স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণ ব্যবস্থা আনা হয়েছে। আগে ম্যানুয়ালি ডায়াল ঘুরিয়ে ও ওপির রেডিও সংকেত শুনে 2 থেকে 3টি ট্রায়াল ফায়ারের পর নিখুঁত একটা শট নেওয়া হতো। এখন সেই সময় শেষ। এখন কম্পিউটারাইজড অটোমেটিক লেইন প্রযুক্তির সাহায্যে ম্যানুয়াল হস্তক্ষেপ ছাড়াই নিখুঁত এবং দ্রুত টার্গেটিং করা সম্ভব। এখন প্রশ্ন হলো, সাধারণ কামানের গোলাকে আরও দূরপাল্লার কিভাবে করা যায়? যেমন 30 থেকে 40 কিলোমিটার ফায়ার করা কামানকে যদি আরও দূরে পাঠাতে হয়, তবে তা কিভাবে সম্ভব? এখানেই আসে রামজেট প্রযুক্তির গল্প। রামজেট চালিত 150 মিলিমিটার আর্টিলারি শেলের মাধ্যমে গোলার রেঞ্জ প্রায় 50% পর্যন্ত বাড়ানো সম্ভব, অর্থাৎ প্রায় 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছানো সম্ভব। যখন ভারতীয় সেনার সামনে এই চ্যালেঞ্জ এলো যে গোলার রেঞ্জ কিভাবে বাড়ানো যায়, তখন সেনা সদর আইআইটি মাদ্রাসের সাথে যোগাযোগ করে। আইআইটি মাদ্রাস এই রামজেট অ্যাসিস্টেড আর্টিলারি সেল তৈরি করেছে। এর ফলে বোফোর্স আল্ট্রালাইট হাউইটজার 24 কিমি থেকে বাড়িয়ে 43 কিমি পর্যন্ত রেঞ্জ পায়। ধনুষ 30 কিমি থেকে বাড়িয়ে সরাসরি 55 কিলোমিটার রেঞ্জ পায়। K9 বজ্র 36 কিমি থেকে বাড়িয়ে 62 কিমি পর্যন্ত রেঞ্জ পায় এবং অ্যাটাক 40 কিমি থেকে বাড়িয়ে সরাসরি 70 কিমি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। 2020 সালে এই প্রজেক্ট শুরু হয়। সেপ্টেম্বর 2025-এ দেবলালির আর্টিলারি স্কুলে পরীক্ষা হয় এবং এরপর রাজস্থানের
পোখরানে এর সফল ফিল্ড ট্রায়াল সম্পন্ন হয়। আর বর্তমানে আমরা 70 কিমি পর্যন্ত পৌঁছেছি। তবে আমেরিকার কাছে এমন কিছু রামজেট শেল আছে যা 150 কিমিরও বেশি দূরত্বে আঘাত করতে পারে। ভাবতে পারেন রকেট বা মিসাইল ছাড়াই সাধারণ তোপ থেকেই প্রযুক্তি বদলে 155 কিলোমিটার দূরে ফায়ার করা সম্ভব। আর প্রাক্তন সিডিএস জেনারেল অনিল চৌহান এটাকেই তুলে ধরেছেন যে ভারত আধুনিক যুদ্ধের এই নতুন চ্যালেঞ্জগুলোকে শুধু গ্রহণই করছে না, বরং প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে সাফল্য অর্জন করছে। যেমন আগে ইনফ্যান্ট্রি বা পদাতিক বাহিনীর সর্বোচ্চ রেঞ্জের অস্ত্র বলতে ছিল 81 মিলিমিটার মার্টার, যার রেঞ্জ ছিল মাত্র 5 থেকে 6 কিলোমিটার। কিন্তু আজ ইরান বা বিভিন্ন দেশের ইনফ্যান্ট্রি ইউনিটগুলো 100, 200 বা 300 কিমি রেঞ্জের ড্রোন ব্যবহার করছে। অর্থাৎ আধুনিক যুদ্ধে 5 কিলোমিটার রেঞ্জের পদাতিক বাহিনী এখন 200 থেকে 300 কিমি দূরে আঘাত করতে পারছে। এজন্যই এটাকে বলা হচ্ছে প্রথম নন কন্ট্যাক্ট কনফ্লিক্ট। সুতরাং মূল বিষয় হলো কে কত দূরে কত মারাত্মকভাবে আঘাত করতে পারে যা শত্রু আটকাতে পারবে না, আর শত্রু আঘাত করলে তা রোধ করার ক্ষমতা কার কাছে কতটা রয়েছে, এখন সেটারই প্রস্তুতি নিচ্ছে ভারত। এ বিষয়ে আপনার কি মত? আপনার মতামত জানান কমেন্ট করে। এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টক টিপ বাংলা। ধন্যবাদ।